এই লম্পট বেনজিরকে গ্রেফতার করেছে আপনার এই ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে, অবভিয়াসলি অন দ্য রিকোয়েস্ট অফ দ্য বাংলাদেশি গভর্নমেন্ট। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। বেনজিরের নামটা ওইখানে লাল বাতি জ্বলতেছিল আর নিতেছিল, তখনই ওইখানে তাকে অ্যারেস্ট করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। ওই দুবাই এয়ারপোর্টে অফিসিয়ালি ভাবে জানাই দিয়েছে সে গ্রেফতার। এখন অফিসিয়ালি ভাবে আমাদের সরকার নিশ্চয়ই যোগাযোগ করবে, যোগাযোগ করে যদি আনতে পারে ভাই সবাই হাততালি পাবে। কারণ কি জানেন, এই লোকটা কিন্তু এই বেনজির কিন্তু ডেঞ্জারাস লোক, ও কিন্তু শেখ হাসিনাকেও ব্ল্যাকমেইল করছে। বাংলাদেশে যখন সীমান্তে হত্যা হয়, বাংলাদেশে যখন সীমান্তে পুশিন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রতিবাদ করে না, সে পার্লামেন্টে গিয়ে কবিতা পড়ে। বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী, তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনি বাংলাদেশে জয়েন করেই এমন ভয়ঙ্কর একটি তথ্য দিয়েছেন, একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পরে বাংলাদেশের জনগণের ভিতরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কিছু। তো চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে আসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অন্যতম পুলিশের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল যে পুলিশের পোশাক পরা সেই বেনজিরকে ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে। আমি সরকারকে ধন্যবাদ দেই, যারা যারা এই গ্রেফতারে বা এই টোটাল বিষয়ে সংশ্লিষ্ট আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ডেফিনেটলি বেনজিরকে খেয়ে দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট। এই টোটাল প্রসেসটা ইন্টারিম গভর্নমেন্টই শুরু করেছিলেন, তাদেরকেও ধন্যবাদ। কিন্তু বর্তমান সরকারের সদিচ্ছা না থাকলে ইট উডন্ট বি পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বেনজির গ্রেফতার হয়েছে দুবাইয়ে। বাংলাদেশের পুলিশের সবচেয়ে কুখ্যাত বদমাইশ এবং সন্ত্রাসী এবং ভারতীয় এজেন্ট প্রেতাত্মা এবং চরিত্রহীন যে পুলিশকে, বাংলাদেশের পুলিশকে দুলিশাত করে দিয়েছিল। এবং আজকের এই যে পুলিশের মাধ্যমে যে খুন খারাপি বা যত অন্যায় অবিচার মানে আপনার হয়েছে বাংলাদেশে এই আপনার আওয়ামী লীগের সময় এবং শেখ হাসিনার ডান হাত বলে খেত, এই লম্পট বেনজিরকে গ্রেফতার করেছে আপনার এই ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে, অবভিয়াসলি অন দ্য রিকোয়েস্ট অফ দ্য বাংলাদেশি গভর্নমেন্ট। হোয়াট এ নিউজ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হবে, বিকজ তাদের আন্তরিকতা না থাকলে ইট উডন্ট বি পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং পুলিশের যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকেও ধন্যবাদ দিই। মনে আছে আমি যখন আমি আপনাকে বলি অফ দ্য রেকর্ড বলি, আমি জানেন তো আপনি সাবেক পুলিশের আইজিপি যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের, ওনার ইন্টারভিউ নিয়েছিলাম আমি, মনে আছে আপনাদের? অফ দ্য রেকর্ড অনেক কথা বলেছিলেন বেনজিরের, শুধু এতটুকু বললাম, এর চেয়ে বেশি আর বলবো না আমি। এই কুখ্যাত বদমাইশটা কি করেছে পুলিশে, এটা মানে আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। অনেক ঘটনা তারা প্রকাশ করে নাই, মানে পুলিশের যারা ইন্টারনাল রিপোর্টে তাদের ভিতরে তারা সীমাবদ্ধ রেখেছে, অথবা গভর্নমেন্টের বিভিন্ন বাড়ি বা মানে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টসের ভিতরেই তারা এগুলো মানে সীমাবদ্ধ রেখেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট বেনজির গ্রেফতার হয়েছে। এখানেই শেখ হাসিনার জন্য আতঙ্ক, ভারতীয় প্রেতাত্মাদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এখান থেকে শুরু। ওয়াই? বিকজ এক এক করে প্রত্যেকটাকে ইন্টারপোলের মাধ্যমে আমরা আপনার ধরে মানে বিচারের সম্মুখীন করতে হবে। কসাই আপনার এই যে কামাল, যেটা মানে আসাদুজ্জামান কামাল, তাকেও যে কোনভাবে, যদিও ভারতে আছে, ইটস নট গোনা বি পসিবল, বাট যে কোনভাবে হোক না কেন, এবং শামীম উসমান আছে আমেরিকাতে, এই প্রত্যেকটা মাফিয়াকে ধরে নিয়ে আসতে হবে আমাদের সেফটির জন্য, আমাদের নতুন প্রজন্মের সেফটির জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য। কারণ কন্টিনিউয়াসলি এরা ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি শেখ হাসিনাকে যদি সম্ভব হয় তাকে ওইভাবে ধরে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এর বিকল্প বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুনি, লুটপাটকারী, বিশেষ করে খুনি, গুমকারী, বাংলাদেশকে ভারতের প্রেতাত্মা বানানোর যত ষড়যন্ত্রকারী যতটা আছে প্রত্যেকটাকে ধরে এভাবে নিয়ে আসা উচিত। আমি 2 দিন আসতে পারি নাই, আই ওয়াজ সুপার বিজি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরো একটা সবচেয়ে দুঃখজনক খবর আছে, মানে একের পর এক খবরগুলো বাংলাদেশের মানুষের জন্য, মানে সরকারের জন্য আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে ইট ইজ ব্যাড, বাট ফর দ্য লং রান অফ দ্য ইন্টারেস্ট অফ আ কান্ট্রি এন্ড ফর দ্য ন্যাশন, লেডিস এন্ড জেন্টলম্যান, it has a positive outcome and it is pretty pivotal. Let me tell you, বাংলাদেশের উপদেষ্টা বা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা 2 দিন আগে যিনি বলেছিলেন ভারতের পুশিন ইচ্ছাকৃতভাবে নয়। আপনারা সবাই ক্ষুব্ধ হয়েছেন, আমি কথাই বলি নাই, আমার সময় ছিল না, টু বি অনেস্ট উইথ ইউ। আপনারা জানেন 2 দিন আমি লাইভে আসতে পারি নাই, এখন আসতাম না যদি গরম খবরগুলো না হতো আপনাদের সাথে মনের ভাবটা শেয়ার করার জন্য। কারণ আমি আসলে যাইতো একটা জায়গাতে, সো যে কোনো সময় ফারদিন আক্রমণ করে ফেলতে পারে এইসব। বাট এখন মানে আপনার ঘটনা হলো যে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ, যিনি যাকে সবাই বর্তমান সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি এই মুহূর্তে সরকারে, ডক্টর জাহিদ সাহেব, উনাকে ভারতে হেনস্থা করা হয়েছে এয়ারপোর্টে, এবং উনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে উনি না গিয়ে, ইমিগ্রেশন পাস না করে, উনাকে এতটা জিজ্ঞাসাবাদ করেছে, উনি পাসপোর্ট চেয়ে নিয়ে এসে বাংলাদেশে উনি চলে এসেছেন। অর্থাৎ তাকে কিভাবে হেনস্থা করছে, একজন মন্ত্রী
গুরুত্বপূর্ণ পদের একজন ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত অফিস করা প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তাকে তথ্য উপদেষ্টা, তাকে যেভাবে হেনস্থা করেছে, ধিক্কার দেয় ভারতীয় ইমিগ্রেশনকে, ধিক্কার দেয় ভারতীয় আপনার সরকারকে। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে বুঝতে হবে, মানে আপনারা যারা ভারতের ওকালাতি করেন, দালালি করেন বসে বসে, আপনারা যারা জামাত নিধনে ব্যস্ত আছেন এখন এই মুহূর্তে, আপনারা ভারতের প্রেসক্রিপশন আওয়ামী লীগের মতো মানে বর্তমানে বাস্তবায়ন করতে চান। আমি আবার বলছি, জামাত বিষয়ে আমার কথা আছে, আমি বলেছি, যা বলেছি আপনারা সবকিছু জানেন। কেন বলেছি? আমার মানে আমি বাংলাদেশের ভালোর জন্য আমি এগুলো বলেছি, নাম চেঞ্জ করার জন্য জামাতকে। এবং এই যে ব্যস্ততার এই যে কাজে জড়িত, এবং এখানে মনে করা হচ্ছে যে জামাতের ইসলামী ব্যাংক সবকিছু ডক্টর জাহিদ সাহেবের পরামর্শ অন্যতম। উনি মনে করেন যে উনি বামপন্থী মানুষ এবং উনি মানে এক ধরনের ওই লেভেলের আওয়ামী লীগ টাইপের মানুষ উনি, সুতরাং উনি মনে করেন আর কি, মানুষও মনে করে, এবং মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন ডক্টর জাহিদ। এবং সরকারের জন্য নট এ গুড সাইন তার স্টেটমেন্টগুলো, ইট ডাজন্ট হেল্প দ্য গভর্নমেন্ট এট অল, বা পার্টিকুলারলি প্রধানমন্ত্রীকে বা জিয়া পরিবারকে। আমি আপনাকে বলি, এখন উনার জন্য কি এটা দরকার ছিল? আমি মনে করি জাহিদ ভাই আপনার দরকার ছিল এটা। আপনার বুঝতে হবে ভারত কি জিনিস, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি যে কয়েকদিন আগে বলেছেন পুশিন, ইচ্ছাকৃত পাবেন, এটা আমাকে খুবই আঘাত করেছে। আমি খুবই মানে এক কথায় আমি বলতে, আমি আমার হৃদয় রক্তকরণ হয়েছে আপনার এই বক্তব্য শুনে। সমালোচনা করি নাই, কিন্তু এটা আপনি বলেছেন, আমি আতঙ্কিত হয়েছি আপনার এই বক্তব্যে। আজকে আপনি দেখেন, আপনি আশা করি ইউ জাস্ট লার্ন এ লেসন ফ্রম দিস ট্রিপ, এবং আপনি বুঝবেন ভারত কাকে বলে এবং কত প্রকার কি। এবং আপনারা ভারতের দুঃসাহস নাই আপনাদেরকে এই ধরনের হেনস্থা করে ভবিষ্যতে যদি কাজ করতে পারেন, এবং এই শিক্ষা থেকে যদি মানে সত্যিকার অর্থে যদি কোনো কাজ করতে পারেন। আমি আপনাদেরকে ক্লিপটা শুনেন আপনার মনোযোগ দিয়ে। দিস ইজ আনবিলিভেবল ঘটনা। এবং এই প্রথম একজন উপদেষ্টা, পরিচিত সবার মানে ভারতীয় ইমিগ্রেশন এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে, তাকে যেভাবে হেনস্থা করেছে, ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, বাকি যারা মানে বাংলাদেশি দেশপ্রেমিক, তাদের অবস্থা কি হতে পারে? টেক এ লুক এট দ্যাট। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরবর্তীতে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। উদ্ভূত এই পরিস্থিতির পর, Guys, you see that? This is a shame for Bangladesh. It is a shame. What a shame for the nation. What a shame for the government. What a shame for the Prime Minister. What a shame for the Prime Minister's office, ladies and gentlemen. This is unbelievable. And at the same time, it is unacceptable. Unacceptable whatsoever. এই ঘটনাগুলো আপনি কি প্রমাণ করে আপনি বুঝেন? এবং এখন বর্তমানে যারা আছেন, এবং এই যে ভারতীয়, একটু আগে আমি বলেছিলাম যে একটা ভিডিও আমি টিকটকে দিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনার কোথায় মানে পিরোজপুরে আপনার মানে কালী মন্দিরে যে ঘটনা ঘটিয়েছে আপনার ওই যে প্রদীপ কুমার মানে আইচ, যে তার নিজের উপাসনালয়ে মানে ভাঙচুর এবং চুরি করে সেটা মুসলমানদের উপরে বাংলাদেশকে সাম্প্রদায়িক বানানোর জন্য যে চেষ্টা ভারত লিপ্ত আছে। এই মতে ধরেন রংপুরে যে কি হচ্ছে, মন্দির হচ্ছে, কেন আমি এটা বিরোধিতা আমি মানে এই জায়গাতে মন্দির নির্মাণে বিরোধিতা করি? ওয়াই? বিকজ আমাদের চিকেন নেক একদম কাছাকাছি, এটা হবে রয়ের নাম্বার 1 স্টেশন, মানে আপনি যদি বলতে পারেন এটা, এবং এটা এই উদ্দেশ্যে এখানে করা হচ্ছে। 5% হিন্দু জনসংখ্যা, সেখানে কেন এই মন্দির করা হবে? এগুলো কিন্তু আমাদের রাজনীতিবিদরা 90% বুঝতে ব্যর্থ, যে কারণে আমরা সবচেয়ে বেশি পৃথিবীতে সেকেন্ড গাজা হওয়ার মতো যদি কোনো দেশ থেকে থাকে, যে কোনো সময় বাংলাদেশ হতে পারে। এটা আমি আপনাকে বারবার বলছি, এখন আমি আপনাদেরকে বলছি। ওয়াই? বিকজ আমরা যদি ঠিক মতো কাজ করতে পারতাম, আমাদের রাজনীতিবিদরা যদি মানে দালাল না হতো, মানে ভারতীয় দালাল না হতো, আমাদের এই অবস্থা কখনই হতো না। আমি বারবার বলছি, ভারত ইজ ওয়ান অফ দি মোস্ট influential-less country. Yeah, influence-less country on this planet. But yet they claim they are the most powerful country on this planet. That's not true at all. তারা এটা সত্য নয়। কিন্তু আমাদের দেশে শুধুমাত্র তাদের ইনফ্লুয়েন্স এবং পাওয়ার আছে। দ্যাটতোইন ভাষায় গত ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করে গেছে, এগুলো যদি কন্টিনিউ করা যায়, ভারত বুঝতে মানে এটা মানে আপনার করতে হবে, তখন তো কোনো কিছু ঠিক ছিল না। একটা ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে দৌড়ের পর রেখেছিল মোদী গভর্নমেন্টকে, এটা বাংলাদেশের ইতিহাসে মানে একটা মানে আপনার এই মানে অবিস্মরণীয় ঘটনা। যদিও যারা এটা জড়িত ছিলেন, এদের কাউকে ভারত মানে শান্তি থাকতে দেবে না, দৌড় মানে এদেরকে ডিসরাপ্ট করার চেষ্টা করবে এদের ডেইলি লাইফ। কিন্তু আমরা যদি এদেরকে রক্ষা করতে চাই, মনে রাখবেন দেশপ্রেমিক মানুষ যারা আপনার জন্য কাজ করে দেশের জন্য, এদেরকে আপনার প্রোটেক্ট দিতেই হবে, সে যে দলের হোক না কেন, যারা দেশকে মানে ডিফেন্ড করবে। কেননা যদি এটা সবসময় যদি এরা এভাবে মানে সবসময় মার খায় বা বিপদগ্রস্ত হয়, তাহলে আর দেশপ্রেমিক এবং দেশ রক্ষাতে কেউ আর কখনোই দাঁড়াবে না। এই জন্য এদেরকে রক্ষা করতে হবে, এটা সরকারের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সেকেন্ড সবচেয়ে ভালো মানে যে জিনিসটা হলো, আমি আবার বলছি, রংপুরের এই যে মন্দিরটা এখানে হচ্ছে, এটার ভারত এটা কিভাবে পারমিশন পেল? আই হ্যাভ নো আইডিয়া। আমি সরকারকে বলবো, আপনারা যেন সবচেয়ে বেশি হিন্দু মানুষ আছেন, সেই ধরনের কোনো জায়গা আরো বড় একটা মন্দির করে দেন, মানে ভারতীয় মানে হিন্দু ধর্মের আমার ভাই বোন যারা আছে বাংলাদেশে, তাদের জন্য নট এ প্রবলেম। বাট এখানে সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের যারা হিন্দু ধর্মের আছেন অলমোস্ট 90% তারা কোনো না কোনো ভাবে ভারত তাদের স্বপ্নে সবসময়, এটা করা যাবে না। এদেরকে ফিরিয়ে আনতে হবে এই জায়গা থেকে, এটা বাংলাদেশি বানাতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় ডেঞ্জারাস একটা মানে জায়গা আমাদের, আমরা এখানে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। তারা ঘুমান বাংলাদেশে, খান বাংলাদেশে চলাফেরা করেন, কিন্তু স্বপ্নে দেখেন বাংলাদেশ এভাবে ঘুমে স্বপ্নে দেখেন বাংলাদেশ ভারতের দখলে চলে গেছে, সারাদিন তারা স্বপ্নে দেখেন। এটা আমি না জেনে নয়, এটা আমি আমার অ্যাসেসমেন্ট থেকে আমি বলছি, এটা আগে ছিল না এভাবে। এই আওয়ামী লীগ সরকারের সময় থেকে এই ধারণা হয়েছে এই দেশ ভারতের অধীনে যাওয়া দরকার, এবং উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান ঘটেছে, এই উত্থানটাই বাংলাদেশে লেগেছে, যেটা আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা কি পরিমাণ ক্ষতি করে গেছে এই দেশের, যদি লেখাপড়া করা কোনো মানুষ এবং সেন্সিবল মানুষ এবং জ্ঞানী মানুষ থাকে, ঘুমাতে পারবেন না আপনি।
ঘুমাতে পারবেন না আপনি। আর আপনার যদি সন্তান থাকে, আপনার যদি জেনারেশন থাকে, আপনি এদের চিন্তায় ঘুমাতে পারবেন না, এদের ভবিষ্যতের কথা চিন্তা করে। কারণ এতটা ধ্বংস করে গেছে দেশটাকে, এতটা বিপদগ্রস্ত করে গেছে। আমি আবার বলছি, পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত দেশ এই মুহূর্তে হলো যে বাংলাদেশ। এখনো দেশকে ডিফেন্ড করার মতো আমাদের সময় আছে, তবে আমাদের রাজনীতিবিদ এবং সরকার যদি সচেতন হয়। কারণ কিন্তু আমার আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। তাদের কমিটমেন্টটা কি এখনো, আমি বারবার আমরা বলছি, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, ইন্টারিম গভর্নমেন্ট বুঝেছে যে ভারত ইজ নট আ ফ্যাক্টর, ইটস দ্য দে ডোন্ট হ্যাভ এনি ইনফ্লুয়েন্স। তাদের অবস্থা ভয়াবহ অবস্থা, আরো ভয়াবহ অবস্থা হবে যেভাবে তারা ধর্মীয় মানে উত্তেজনা ভারতে আছে, যেভাবে যা চলছে বর্তমানে মোদী গভর্নমেন্টের। ভারত বিপদগ্রস্ত রাষ্ট্র হিসেবে খুব শীঘ্রই আবির্ভূত হবে, এটা আপনি নিশ্চিত, আমি আপনাদেরকে বলতে পারি। আই এম টেকিং অ্যাবসোলিউট চ্যালেঞ্জ, এই বক্তব্যটা দিয়েছিলেন জামাত আমির বর্তমান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদে যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব মিথ্যা কথা বলেছিলেন জাতির সামনে, যখন তিনি বলেছিলেন যে জামাত ইসলামকে উদ্দেশ্য করে যে একটি দল নির্বাচনের আগে নাবিল গ্রুপের মাধ্যমে 700 কোটি টাকা লোপাট করেছে ইসলামী ব্যাংক থেকে এবং ওই টাকা দিয়ে নির্বাচনের খরচ জুগিয়েছে, তার প্রতি উত্তরে দাঁড়িয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছিলেন যে আই এম টেকিং অ্যাবসোলিউট চ্যালেঞ্জ। এই সংসদে দাঁড়িয়ে বলছি, আই এম টেকিং অ্যাবসোলিউট চ্যালেঞ্জ। আমার এই কথা যদি কেউ প্রমাণ করতে না পারেন যে 700 কোটি টাকা জামাত ইসলামের ফান্ডে দেওয়া হয়েছে, এই কথাটা যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে আপনাকে প্রমাণ করে সামনে জাতির সামনে উপস্থাপন করুন। আর যদি আপনি প্রমাণ করতে পারেন, আপনাকে ক্রেস্ট দেওয়া হবে, আপনাকে সম্মানিত করা হবে। কিন্তু আজকের প্রায় 5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সেই 700 কোটি টাকার মিথ্যা তথ্য যেটা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন সংসদে, তার জবাব কিন্তু জনগণ পায়নি। তবে আমিরে জামাতের সেই বীরোচিত বক্তব্য কিন্তু জনগণ দেখেছে। একটি জায়গায় একজন মন্ত্রী কতটা মিথ্যা কথা বলতে পারে সংসদে, সকল মানুষের সামনে দাঁড়িয়ে একটা এসালম গ্রুপকে বাঁচানোর জন্য, এসালম গ্রুপের দুর্নীতিকে ঢাকার জন্য, এসালম গ্রুপের সেই 1,25,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লোপাট করেছে সেটাকে ঢাকার জন্য তার পক্ষে ছাপাই গাইতে গিয়ে বিএনপির পক্ষ থেকে, একটি দেশপ্রেমিক দল বিএনপি, নির্যাতিত দল বিএনপি, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দিতে গিয়ে 700 কোটি টাকা মিথ্যা তথ্য উপস্থাপন করা, এটা নিশ্চয়ই আমাদের দেশের জন্য, জাতির জন্য লজ্জার। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি বুঝেছিলাম যে নিশ্চয়ই তিনি 700 কোটি টাকার এই তথ্যটা যখন নিয়ে এসেছেন, নিশ্চয়ই তার কাছে বিশাল কোনো এভিডেন্স আছে। আমি ওনার বক্তব্য শুনে কিছুটা ভাবতেছিলাম যে তাহলে কি তাই। কিন্তু যখন আমিরে জামাতের সেই শুনলাম যে আই এম টেকিং অ্যাবসোলিউট চ্যালেঞ্জ, তার এই চ্যালেঞ্জ গ্রহণের পরে আমার মনে হলো যে কতটা দৃঢ়চেতা নেতা হলে আমিরে জামাত হতে পারেন, যে একটা অক্ষর, একটা শব্দ মিথ্যা বললে সেটা তিনি প্রতিবাদ করতে দুঃসাহস দেখাতে পারেন, সাহস দেখাতে পারেন, কিন্তু সেটাকে কেউ প্রোটেক্ট করার মতো লিডার এই সংসদে হয়নি। আজকের আমিরে জামাতের এই কথাগুলো জবাব কেন তারা দিতে পারবে না জানেন? কারণ তারা হচ্ছে চুরি করে এখানে এসেছে, তারা হচ্ছে এসালমের টাকায় চলতে চায়। তাদের কাছে এসালমের দুর্নীতি না, তাদের কাছে দুর্নীতি হচ্ছে আপনি এই ব্যাংক থেকে কোনো এক গরিব মানুষ যদি কোনো জায়গায় মসজিদ ফান্ডে 50 টাকা নিয়ে থাকে, ওইটা নিয়ে সংসদে ওনার বক্তব্য দিয়ে সময় নষ্ট করে জাতিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়। সে কারণে ওই সালাউদ্দিন সাহেব নিয়ে জামাতের নাম নিয়ে 700 কোটি টাকার গল্প ছাড়লেন, এর সাথে আরও বিভিন্ন গল্প শোনালেন, কিন্তু উনি শুনালেন না এসালম কোম্পানির সেই 1,25,000 কোটি টাকার গল্প। উনি শুনালেন না এসালম কোম্পানির সন্তানকে যে অবৈধভাবে এখানে ব্যাংকের ম্যানেজার বানিয়ে দেওয়া হয়েছে, সেই নাকে টিপ দিলে দুধ বাইরায় সেই সন্তানকে, সেটার প্রতিবাদ উনি করলেন না। আমি অবাক হই যখন জুলাই এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের পরে বাংলাদেশে যারা নির্যাতিত ছিল তাদের প্রত্যেকেরই আজকের দেশপ্রেমিক নাগরিকদের পাশে একে অপরের থাকা উচিত। জামাতের প্রতিষ্ঠান যদি কোনো কিছু আপনি মনে করেন, সেটা সরকারিভাবে আরও প্রতিষ্ঠিত করে দেওয়া উচিত। বিএনপির কোনো ভালো প্রতিষ্ঠান থাকলে সেটা সরকারিভাবে সাহায্য করা উচিত, কারণ তাদেরকে গত 16 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করতে হয়েছে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যেই প্রতিষ্ঠানগুলোর নামের আগে ইসলাম, যেই প্রতিষ্ঠানগুলোর নামের আগে জামাত, যেই প্রতিষ্ঠানগুলো মানবতার সেবার জন্য সর্বোচ্চ নিয়োগপ্রাপ্ত এবং মানুষের কল্যাণে নিয়োজিত, তাদেরকে দখল দেওয়ার একটা অপশক্তি, অপকৌশল সেই 16 বছরের মতোই আবার আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন বিএনপি আর আওয়ামী লীগ? আপনার মধ্যে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পার্থক্যটা কি? বরং আমার তো মনে হচ্ছে কিছু 1 গ্রেড 2 গ্রেড আপনি এগিয়েও যাচ্ছেন কথাবার্তায়। মহান সংসদে দাঁড়িয়ে মমতাজের মতো ওই উর্দু ফার্সি নাচ, সঙ্গীত, নাটক, সিনেমা করতে আপনারা ঢুকেছেন। ওই বিদ্যুৎ লাগবে সেই মমতাজের মতো আপনারা সংসদে এখন মাননীয় প্রধানমন্ত্রীকে বিক্রি করার চেষ্টা করছেন। জাতির প্রত্যাশা তো তাতে পূরণ হচ্ছে না। জাতির প্রত্যাশাটা কি? জাতির প্রত্যাশা হচ্ছে এদেশের যে পন্থী থাকুক স্বাধীন থাকবে, দেশপ্রেমিক থাকবে, দল তার থাকবে, কিন্তু তিনি তার ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে পারবে। গতকালকে দেখলাম আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি খুব ক্ষোভ ছেড়ে আদ্দিন হসপিটালের বিরুদ্ধে বক্তব্য দিতে গেলেন। সেখানেও তার বক্তব্যেই মনে হয় যে তিনি ক্ষোভে আক্রান্ত। যতটা না তিনি সিস্টেম লসের কারণে তাদের উপরে ক্ষিপ্ত, তার চাইতে বেশি ক্ষিপ্ত আদ্দিনই কারো না কারো দাড়ি বা ইসলাম বা জামাত আছে কিনা। এই বক্তব্য তার আগেও আমি শুনে বুঝেছিলাম। সংসদে দাঁড়িয়ে যখন ওনার পাকিস্তানে যাওয়ার কেচ্ছা বলেছিলেন, আর সেই সময় কোন জামাত ইসলাম এই সেই সেগুলো নিয়ে ঠিক ওনার বক্তব্যগুলো ওই ফজলুর রহমান স্টাইলেই। কালকে উনি বক্তব্য দিয়ে বলেছেন আমি দিয়েছি বাদ দিয়ে, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন উনি 6টা শিশুর হত্যার জন্য আমরা যেমন দুঃখিত, তীব্র নিন্দা জানাই, শাস্তি দাবি করি, কিন্তু উনি এই 6টা শিশুকে ব্যবহার করে একটি আদর্শিক, একটি সুন্দর দেশের মানুষের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিচ্ছেন। কারণ মূল ক্ষোভ হচ্ছে ওখানে না, জামাতে। মূল ক্ষোভ হচ্ছে যারা একটু রাইটিস্ট তাদের বিরুদ্ধে। ঠিক একই উপায়ে সালাউদ্দিন সাহেবের ক্ষোভ হচ্ছে ইসলামী ব্যাংক,
এটা এসালম, এসালম আমার বন্ধু, এসালম আমার গাড়ি, এসালম আমার স্বপ্ন, এসালমই তো আমাকে পার করে বর্ডারের পরে শিলংয়ে রেখেছে, আবার আমাকে বাংলাদেশে নিয়ে এসেছে। অতএব এসালমের খানা দানা না খেয়ে যেহেতু আমি চলতে পারি নাই, অতএব গণমানুষ যাই মনে করুক না কেন, আমি এসালমের সাফাই গাবই। আজকে সেজন্য বলছি সালাউদ্দিন সাহেব, সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার নাটক করার জন্য আসিয়েন না। অনেক বক্তব্য দিয়েছেন, মিথ্যাচার করেছেন, নিজেই মিথ্যাবাদী প্রমাণিত করে দিয়েছেন। গত কয়েকদিন আগে আপনি বলেছেন যে সংস্কারপন্থীদের সেই সময় আপনারা যে আলোচনা করেছেন ওটা মূলত সংস্কার করার জন্য করেন নাই, করেছেন একটা নির্বাচনের জন্য। এখন নির্বাচনের পরে সব সংস্কার ভুলে গিয়েছেন, এখন জুলাই সনদ ভুলে গিয়েছেন, আপনি নিজে অস্বীকার করছেন। তো আপনাদের এই হিপোক্রেট চিন্তা চেতনা, এই হিপোক্রেসি জনগণ জানে। অতএব এখান থেকে দেশকে যদি আমাদের উদ্ধার করতে হয়, তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের যে দৃঢ়চেতা বক্তব্য, সেটার দিক থেকে খেয়াল করে দেখবেন, শেখার আছে অনেক কিছু। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। দেখে কি বুঝলেন, জানলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।